বুর্জ খলিফা এটি বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং এবং মালয়েশিয়ার 450 মিটার উঁচু টুইন টাওয়ারকেও আপনি নিশ্চয়ই চেনেন। এটি স্যামসাং তৈরি করেছে, যেটি শুরুতে নুডলস, মাছ এবং সবজি বিক্রি করত। কিন্তু আজ এই কোম্পানি ফাইটার জেট, শিপ, ট্যাঙ্ক এবং কনজিউমার ইলেকট্রনিক্স ছাড়াও ইন্স্যুরেন্স, ফাইন্যান্স এবং কেমিক্যালের মতো বিভিন্ন সেক্টরে কাজ করছে। যদিও আমাদের বেশিরভাগ মানুষ স্যামসাংকে তাদের মোবাইল, টিভি, ফ্রিজ এবং ইলেকট্রনিক পণ্যগুলোর জন্যই চিনি। যখন শাওমি এবং রিয়েলমির মতো চাইনিজ ব্র্যান্ডগুলো ভারতীয় বাজারে প্রবেশ করলো, তখন সবাই ভাবলো যে স্যামসাং এর অবস্থাও নোকিয়ার মতোই হবে, কারণ আমরা স্যামসাং এর প্রকৃত পরিসর সম্পর্কে জানতাম না। আজ অ্যান্ড্রয়েডকেও গুগলের পরে যদি কেউ নিয়ন্ত্রণ করে, তবে তা হলো স্যামসাং। এবং বিশ্বের যে কোনো কোম্পানির জন্য স্যামসাং এর সাহায্য ছাড়া একটি স্মার্টফোন তৈরি করা অত্যন্ত কঠিন, তা গুগলের পিক্সেল ফোন হোক বা অ্যাপেলের আইফোন। এখন আপনি হয়তো ভাবছেন যে নুডলস, মাছ এবং সবজি বিক্রি করা একটি কোম্পানি কিভাবে এত বড় ব্যবসায়িক সাম্রাজ্য তারা করলো। তো চলুন বিস্তারিত জেনে আসি। ইনি হলেন লি বিয়াংচুল, যিনি দক্ষিণ কোরিয়ার একটি ধনী পরিবার থেকে এসেছেন এবং মাত্র 28 বছর বয়সে স্যামসাং ট্রেনিং কোম্পানির সূচনা করেছিলেন। আপনারা জানাতে বলি, কোরিয়া স্যামসাং মানে 3 স্টারকে জানা হয়, যেখানে 3 সংখ্যা কোরিয়ায় বৃহৎ এবং শক্তিশালী বোঝায় এবং তারকা বোঝায় চিরস্থায়ী। আজ স্যামসাংকে বিশাল, শক্তিশালী এবং চিরস্থায়ী বর্ণনা করার জন্য এটি একটি পারফেক্ট শব্দ। কিন্তু শুরুতে এমনটা ছিল না। স্যামসাং ছিল একটি ছোট ট্রেনিং কোম্পানি, যা ধীরে ধীরে দক্ষিণ কোরিয়া এবং আশেপাশের কিছু দেশে তাদের ব্যবসা সম্প্রসারণ করে। সিউলে তাদের প্রধান অফিস ছিল এবং 1950 সালে উত্তর কোরিয়ার সাথে যুদ্ধ শুরু হওয়ার আগ পর্যন্ত তারা দক্ষিণ কোরিয়ার শীর্ষ 10 ট্রেনিং কোম্পানির একটি হয়ে উঠেছিল। এই যুদ্ধ থেকেই স্যামসাং এর আসল গল্প শুরু হয়। যুদ্ধের কারণে তাদের সিউল থেকে বুসানে বেশ স্থানান্তর করতে হয় এবং ব্যবসার এমন অবস্থা হয়েছিল যে টিকে থাকাই কঠিন হয়ে পড়েছিল। যুদ্ধ শেষ হওয়ার পর লি তার ব্যবসাকে বৈচিত্র্যময় করার জন্য সিদ্ধান্ত নেন এবং মানুষের জন্য সস্তা পণ্য তৈরি করতে শুরু করেন। কোরিয়া আখের উৎপাদন বড় পরিসরে হতো, তাই স্যামসাং একটি সুগার রিফাইনারি শুরু করেন। সেই লাভ দিয়ে তারা টেক্সটাইল ইন্ডাস্ট্রিতেও প্রবেশ করেন, যাতে সস্তা কাপড়ের প্রয়োজনীয়তা মেটানো যায়। স্যামসাং দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় উলেন মিল শুরু করেন এবং কাপড় তৈরি করতে শুরু করেন। স্যামসাং এর বৈচিত্র্যকরণ কোম্পানিকে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচিয়ে দেয়, তাই লি এই কৌশল আরো আক্রমণাত্মকভাবে অনুসরণ করতে থাকেন এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের লাভ পুনরায় বিনিয়োগ করতে থাকে। স্যামসাং বিভিন্ন ডিপার্টমেন্টাল স্টোর খুলে এবং ইন্স্যুরেন্স ব্যবসা শুরু করে। আজকের দিনে স্যামসাং কোরিয়ার সবচেয়ে বড় ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর একটি। এই ব্যবসা সম্প্রসারণ থেকে এত অর্থ আসতে শুরু করে যে লি বিয়াংচুল দক্ষিণ কোরিয়ার ধনীতম ব্যক্তি হয়ে ওঠেন। তারপর আসে 1968 সাল, যখন স্যামসাং বোর্ড ইলেকট্রনিক্স ক্ষেত্রে প্রবেশের সিদ্ধান্ত নেয় এবং মাত্র 1 বছরের মধ্যে স্যামসাং ইলেকট্রনিক্স তাদের প্রথম পণ্য বাজারে নিয়ে আসে, যা ছিল 12 ইঞ্চির একটি ব্ল্যাক এন্ড হোয়াইট টিভি। পরবর্তী কয়েক বছরের মধ্যেই স্যামসাং বিশ্বের সেরা টিভি নির্মাতা হয়ে ওঠে। এই সাফল্যে স্যামসাংকে আরো ইলেকট্রনিক্স পণ্য তৈরির জন্য অনুপ্রাণিত করে। 1979 সালে মাইক্রোওয়েভ এবং 1980 সালে এয়ার কন্ডিশন, 1981 সালে রঙিন টেলিভিশন এবং 1983 সালে পার্সোনাল কম্পিউটার লঞ্চ করে। কিন্তু তারা দ্রুতই বুঝতে পারে এইসব ইলেকট্রনিক্স আইটেমের ছোট ছোট পার্টসের জন্য তাদের অন্যান্য কোম্পানির উপর নির্ভর করতে হয়, তাই তারা একটি মেসিকন্ডার কোম্পানি কিনে নেন। স্যামসাং তখন নিজেদের জন্য চিপের পার্টস তৈরি করতে শুরু করে এবং এরপর তাদের সেমিকন্ডাক্টর চিপ উৎপাদনের ক্ষমতা বাড়িয়ে তা বিশ্বব্যাপী রপ্তানি করতে থাকে। আজ অ্যাপেলও তাদের ফোনে স্যামসাং এর মেমোরি চিপ ব্যবহার করে। এর বাইরে স্যামসাং এর এমন কিছু ডিভিশন আছে যেগুলোর কথা শুনলে আপনি চমকে যাবেন। স্যামসাং হেভি ইন্ডাস্ট্রিজ বিশ্বের অন্যতম বৃহৎ জাহাজ নির্মাতা। তাদের একটি ডিভিশন স্যামসাং এর কনস্ট্রাকশন এন্ড ট্রেডিং, সড়ক, টানেল, ব্রিজ এবং বড় বড় বিল্ডিং প্রজেক্টে কাজ করে। যেমন ভিডিওর শুরুতে বলা হয়েছিল, দুবাইয়ের বুর্জ খলিফা এবং মালয়েশিয়ার টুইন টাওয়ার স্যামসাং তৈরি করেছে। এছাড়াও দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় থিম পার্ক এভারল্যান্ড, বহু বিলাসবহুল হোটেল এবং একটি পুরো শহর স্যামসাং এর মালিকানাধীন, যার নাম হলো স্যামসাং টাউন। এখন হয়তো যারা স্যামসাং কে শুধুমাত্র একটি মোবাইল ফোন বা কনজিউমার ইলেকট্রনিক্স কোম্পানি ভাবছেন, তারা বুঝতে পারছেন এটি বরফখণ্ডের শুধু উপরে থাকা একটি অংশ। এখন পর্যন্ত আমরা স্যামসাং এর নন প্রফিট ফাউন্ডেশন নিয়ে আলোচনা করি, যেখানে স্যামসাং এর নিজস্ব বিদ্যালয় এবং মেডিকেল সেন্টার অন্তর্ভুক্ত। হ্যাঁ, স্যামসাং মেডিকেল সেন্টার তাদের একটি বড় অংশ। এই পুরো গল্পটি একজন উদ্যোক্তার যাত্রা তুলে ধরে, যিনি ছোট একটি ব্যবসা শুরু করে, যেটিকে বিভিন্ন ক্ষেত্রে ডাইভার্সিফাই করে কোনো বাধা বা চ্যালেঞ্জ তাকে থামাতে পারেনি এবং তিনি খুব অল্প সময়ের মধ্যে একটি মাল্টি-বিলিয়ন ডলারের সাম্রাজ্য গড়ে তোলেন। শুনতে এটি অনেকটি অবিশ্বাস্য মনে হলেও স্যামসাং এর সাফল্যের গল্প কিন্তু এখানেই শেষ হয় না। সত্যি বলতে স্যামসাং এই সাফল্যের পিছনে অনেক বিতর্ক রয়েছে। যুদ্ধের পর দক্ষিণ কোরিয়া অর্থনীতি পুরোপুরি ভেঙে পড়েছিল, উৎপাদন এবং রপ্তানি পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। তখন কোরিয়ার প্রেসিডেন্ট তাদের অর্থনীতি পুনরুদ্ঘাটন করতে এবং তিনি বড় কোরিয়ান গ্রুপগুলোকে উৎপাদন করতে 50% পর্যন্ত কমিয়ে দেয়। তাদের প্রতিযোগিতা থেকে রক্ষা করতে সরকার জাপান
জাপান সহ অনেক দেশের ইলেকট্রনিক্স পণ্য দক্ষিণ কোরিয়া বিক্রি থেকে নিষেধাজ্ঞা জারি করে দেয়। স্যামসাং এর প্রতিষ্ঠাতা লি বিয়াংচুল ছিলেন একজন অত্যন্ত স্ট্র্যাটেজিক ব্যক্তি যা রাজনৈতিক সংযোগ গড়তে দক্ষ। তার এই সংযোগের কারণে স্যামসাং সবসময় বিশেষ সুবিধা পেয়েছে। অন্যান্য কোম্পানিগুলোর মতো স্যামসাং এর উপর কোনো রপ্তানির সীমা আরোপ করা হয়নি। স্যামসাং এর দ্রুত বৃদ্ধি দক্ষিণ কোরিয়ার অর্থনীতির জন্য উপকারী হয়েছিল, বিশেষত কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে। কিন্তু ছোট ব্যবসাগুলি ধ্বংস হয়ে যাচ্ছিল, কারণ কোনো ছোট কোম্পানি স্যামসাং এর মতো সরকার সামর্থিক কোম্পানির সামনে টিকতে পারতো না। 2014 সালে দক্ষিণ কোরিয়ায় মোট জিডিপির 17% অবদান ছিল একা স্যামসাং এর। এলজি এবং হুন্ডাই এর মতো অন্যান্য কোরিয়ান কোম্পানিগুলোর গল্পও কিছুটা মিল আছে, কিন্তু স্যামসাং সব থেকে বড় প্রভাবশালী। স্যামসাং এর প্রতিষ্ঠাতা লি বিয়াংচুল এর মৃত্যুর পর তার ছেলে লি কুন হি দায়িত্ব নেন। তার সময়ে স্যামসাং এর সরকারের সম্পর্ক আরো বিতর্কিত হয়ে ওঠে। 1996 সালে তার বিরুদ্ধে প্রাক্তন প্রেসিডেন্টকে ঘুষ দেওয়ার অভিযোগ ওঠে, তবে স্যামসাং এর সরকারি সংযোগের কারণে তাকে কোনো শাস্তি দেওয়া হয়নি। 2008 সালে লি কুন হি কর ফাঁকি ও দুর্নীতি অভিযোগে দোষী সাব্যস্ত হন এবং তাকে তার পদ থেকে অবসরণের পাশাপাশি 3 বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে পরের বছরে তৎকালীন প্রেসিডেন্ট তাকে শাস্তি মাফ করে দেন এবং তিনি আবার স্যামসাং এর চেয়ারম্যান হয়ে যান। স্যামসাং সম্পর্কে সমালোচনা করা অনেকের পক্ষে কঠিন, কারণ স্যামসাং এর বিরুদ্ধে কথা বলা মানে সরাসরি সরকারের বিরুদ্ধে কথা বলা। আজ দক্ষিণ কোরিয়ার বেশিরভাগ মানুষ মনে করেন স্যামসাং এতটাই শক্তিশালী যে কেউ তাকে হারাতে পারবে না। এই বিতর্কটির গল্পটি স্যামসাং এর সাফল্যের পিছনের বাস্তব দিকগুলো আরো বেশি উদ্ভবভাবে তুলে ধরে। স্যামসাং এর জন্য আরেকটি বড় চ্যালেঞ্জ এসেছিল 2016 সালে। স্যামসাং নোট 7 সিরিজ মোবাইল ফোনগুলো বিস্ফোরিত হওয়ার খবর ছড়িয়ে পড়ে। পুরো বিশ্বের মিডিয়া এই ফোনের বিস্ফোরণের ঘটনা শিরোনামে পরিণত হয়, এমনকি এয়ারলাইন্সে এই ফোন ইউজ করা নিষিদ্ধ হয়ে পড়ে। স্যামসাং এর উপর এতটাই চাপ সৃষ্টি হয় যে কোম্পানিকে ফোনের উৎপাদন বন্ধ করতে হয় এবং বাজার থেকে সমস্ত ফোন ফিরিয়ে নিয়ে যেতে হয়। এর ফলে স্যামসাং প্রায় $5 বিলিয়ন ক্ষতির মুখে পড়ে। সে সময় কোম্পানিটি বিস্ফোরণের কারণ হিসাবে ফোনের ব্যাটারিকে দায়ী করে ফেলেছিল। তবে পরে জানা যায় অ্যাপেলের সঙ্গে প্রতিযোগিতার জন্য দ্রুত একটি ফিচার সমৃদ্ধ স্মার্টফোন বাজারে আনার তাগিদে স্যামসাং তাদের ডিজাইন টিম এবং ইঞ্জিনিয়ারদের চাপ দিয়েছিলেন। তারা হুরাই ফোনটি যথাযথ পরীক্ষা নিরীক্ষা এবং গুণগত মান নির্ণয় ছাড়াই বাজারে চলে আসে, যা একটি বিপজ্জনক ফোন হিসাবে বিবেচিত হয়। যদিও এই সমস্ত বিতর্ক এবং খারাপ অভ্যাসের পরেও স্যামসাং সফল হতে থাকে, একের পর এক উদ্ভাবনী পণ্য বাজারে নিয়ে আসে যা আকার, আয় এবং বিশ্বব্যাপী প্রভাব বাড়িয়ে দেয়। গত কয়েক বছর সস্তা ফিচার সমৃদ্ধ চীনা ফোনগুলো ভারতে স্যামসাং এর বাজার শেয়ার কিছুটা কমিয়ে দিয়েছিল, তবে সম্প্রতি বিক্রির সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে। মানুষ এই চীনা ব্র্যান্ডগুলোর প্রতি আকর্ষণ কমছে এবং স্যামসাং আবারও শক্তিশালীভাবে ঘুরে দাঁড়াচ্ছে। আশা করি এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। শীঘ্রই কোনো নতুন ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।